প্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি কিন্তু আমার কাছে যারা সিরিয়াস অবস্থায় আসেন তাদেরকে আমি কিন্তু ন্যাচারাল ভাবে সুস্থ করার চেষ্টা করি। প্রাকৃতিক খাবার দাবারের মাধ্যমে ডাক্তারের কাছে কেন বারবার যাবেন, গিয়ে ওষুধ কিনে খাবেন, প্রয়োজন নাই। আপনারা লাইফস্টাইল চেঞ্জ করেন, আপনারা লাইফস্টাইল মেনে চলেন, লাইফস্টাইল মডিফিকেশন আপনারা নিজে নিজে করেন, আপনারা নিজের থেকে সুস্থ থাকার চেষ্টা করছেন। আমি এখন আছি ডাক্তার কাজল স্যারের কাছে। আসলে আমি আমার ভাইকে নিয়ে আসছিলাম, আমার ভাইয়ের একটু গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম ছিল। আর আমরা প্রথম অনেকদিন আগে আসছিলাম, নিয়ে আসার পর ভাইয়ের অবস্থা এখন অনেক ইমপ্রুভ। আসলে কাজল স্যারের সম্পর্কে আমার এতটা ধারণা ছিল না। আমার ভাইকে নিয়ে আসার পরে এবং সে যে ধরনের উপকৃত হয়েছে, সত্যি আসলে ওনার সম্পর্কে ধারণা পাল্টে গেছে। আপনারা আশা করি স্যারের কথা শুনবেন। ধন্যবাদ পলাশ ভাইকে এবং টিটু ভাইকে। আজ নতুন বছরের প্রথম সপ্তাহ 2025 সাল। আমরা সবার জন্য আশীর্বাদ করি, দোয়া করি সবাই যাতে ভালো থাকেন। আমি একজন ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান। আমি সবসময় কামনা করি আমার কাছে যারা আসেন এবং যে রোগীরা চিকিৎসা নেন আপনাদেরকে ঔষধ মুক্ত জীবনযাপন করাতে, যাহাতে আপনাদের সারা জীবন ঔষধ খেতে হয় না। দেখেন, আমরা যে কনভেনশনাল মেডিসিনের যে ঔষধগুলো রোগীকে দিয়ে থাকি, আসলে এগুলোর বেশিরভাগ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং এই ওষুধগুলা দীর্ঘদিন কেড়ে করে ঔষধ রেজিস্ট্যান্স হয় এবং ঔষধের কোনো এফিকাসি বা কার্যকারিতা থাকে না। এবং দেখা গিয়েছে যে আমরা যেমন সাপোজ ফর এক্সাম্পল যেমন বাতের ব্যথার জন্য ঔষধ অনেকে কিন্তু দীর্ঘদিন কেড়ে করে এইটার যে পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার হয় এবং কিডনিতে সমস্যা আসে, লিভারে সমস্যা আসে। তাছাড়া আমরা দেখেছি আমরা প্রতিদিনের প্র্যাকটিসে যে গ্যাস্ট্রিকের ঔষধ আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এবং মানুষ ঝালমুড়ির মতো খেয়ে যাচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে আমরা এমনও রোগী পেয়েছি 25 বছর, 30 বছর, 10 বছর, 20 বছর, 5 বছর কন্টিনিউ কিন্তু গ্যাস্ট্রিকের যে ক্যাপসুল এবং ট্যাবলেট খেয়ে যাচ্ছেন গ্যাস্ট্রিক কমানোর জন্য, কিন্তু গ্যাস্ট্রিক তো কমছে না। কেন কমছে না, যে এটা আমি পরে আসবো। যেমন এক্সাম্পল আমাদের টিটু দেব, উনি আমাদের পার্শ্ববর্তী গ্রামের, উনি দীর্ঘদিন যাবৎ ওনার এন্ট্রাল গ্যাস্ট্রাইটিসে উনি ভুগছেন। দেখেন রিপোর্টটা, এখানে এন্ডোস্কোপিক্যাল রিপোর্ট। যাই হোক, ওনার এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস। এখন আমি জানবো যে ওনার সমস্যাগুলা শরীরে কি কি কমপ্লেইন বা কি সমস্যা করতো। আচ্ছা, আপনি যখন আমার কাছে আসছেন, আসার পূর্বে আপনার শরীরে যে সমস্যাগুলা কি কি ছিল বলেন তো? স্যার নমস্কার স্যার, আমার সমস্যা বলতে স্যার মানে গ্যাসের সমস্যা থাকতো সবসময়, আর মানে শ্বাসকষ্ট থাকতো সমস্যা। আচ্ছা, আপনার ওষুধ আমার দিলাম 10 দিনের। হ্যাঁ হ্যাঁ, তো 10 দিনে হওয়ার পরে মোটামুটি আমার 6 ভাগে 3 ভাগ কমছে, 1 ভাগ আছে আমার কাছে লাগে। আচ্ছা, আমি আপনার কাছে আইসি, আপনি আমাকে দিয়ে দিচ্ছেন 1 মাসের কোর্স না 20 দিনে। ওগুলো নিলে মোটামুটি আমার সব দিকে মানে কমের দিকে আছে। আচ্ছা, যাই হোক, আপনি আমার কাছে যখন আসছেন, আসার আগে আপনার ছিল গ্যাস্ট্রিকের সমস্যা এবং শ্বাসকষ্ট, মানে পেট জ্বালা পোড়া করতো। মানে গ্যাস তো সবসময়। আচ্ছা, মানে সব সময় আপনি গ্যাস অনুভব করতেন। পায়খানাটা কিরকম হইতো আপনার? পায়খানা স্যার কঠিন হতো স্যার, আপনার পায়খানা গেলে। আচ্ছা, পায়খানা কঠিন থাকতো, এখন আমার ওষুধ খাওয়ার পরে আপনার পায়খানা ক্লিয়ার। আচ্ছা, এখন কি আপনার শ্বাসকষ্ট হয়? না স্যার, শ্বাসকষ্ট মানে হয় না, গ্যাসের প্রবলেম করে না। আচ্ছা, এখন আমি ইচ্ছা হচ্ছে মানে খাইতে পারে, খাইলেও আমি রাখতে পারবো, মানে খাই না, কারণ আপনি যে নিয়মটা দিয়েছেন আমি না আছি, যার কারণে আমি ভাজা পোড়া ওগুলো আমি খারাপ না, আমি খাইলে তো আপনার কথা মনে হইল না, তাহলে আমি ওগুলো আপনার মেনে আমি চলতে এখন আছি। এখন তো আপনি আমার যে এগুলো দিচ্ছেন স্যার, ওগুলো আমি খাবো। আচ্ছা, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, দেখেন ওনার গ্যাস্ট্রিকের সমস্যা বলতে এই যে যাই হোক, উনি তো মেডিকেল টার্ম ইউজ করতে পারতেছেন না। ওনার ছিল এন্ট্রাল গ্যাস্ট্রাইটিস। উনি দীর্ঘদিন যাবত জানেন গ্যাস্ট্রিকের জন্য উনি ম্যাক্সপ্রো এসপি খেতেন, তারপরে পেরিডন, ডমপেরিডন খেতেন, ওয়েল গার্ড খেতেন, তারপরে অ্যামিলিন খেতেন। যাই হোক, এগুলো কিন্তু এগুলো যে আপনি কন্টিনিউ যে খাইতা, এগুলো খাওয়াই কি আপনার কমতো নেই? আমার স্যার কমলো স্যার, মানে পরবর্তী রোগটা জায়গা তুই আবার মানে বারবার জায়গা রইয়া গেছে, বারবার রিপিট করে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, দেখেন আমরা যে গ্যাস্ট্রিকের জন্য কেন আমরা বলি অ্যান্টি আলসারিন বা প্রোটন পাম্প ইনহিবিটর, যেগুলা পিপিআই, এগুলা আমরা রোগীকে বারণ করি কেন? দীর্ঘদিন খেলে পরে এগুলা কারণে কিন্তু আমাদের অ্যাক্লোরোহাইড্রিয়া হয়ে যায়। অ্যাক্লোরোহাইড্রিয়া বলতে আমাদের স্টমাকে যে HCl যে অ্যাসিড যেটা, সেটা কিন্তু নেল হয়ে যায়। তাহলে HCl বা যদি নেল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের
দেহের মধ্যে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া কিন্তু গ্রোথ হয়, ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় এবং আমাদের স্টমাকে পরিপাকতন্ত্রের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া কিন্তু মারা যায় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া গুলো বেড়ে যায়। তখন পেটের মধ্যে অর্থাৎ স্টমাকের মধ্যে আলসার হতে পারে এবং আলসার থেকে ক্যান্সারও হতে পারে। এবং এই যে প্রোটন পাম্প ইনহিবিটর, এগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দেখা গেছে যে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এবং অনেক ধরনের মিনারেলস এগুলো কিন্তু অ্যাবজর্ব হতে বাধা দেয়। আমরা অনেকও দেখেছি বা বিভিন্ন গবেষণা থেকে পেয়েছি বা বিভিন্ন জার্নাল থেকে পেয়েছি, প্রোটন পাম্প ইনহিবিটর এগুলো দীর্ঘদিন নেওয়ার পরে হাড় পর্যন্ত ভেঙে গেছে, বোন ফ্র্যাকচার হয়ে গেছে। এর কারণ হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্বেশনে বাধা দেয়। আমরা রোগীদেরকে ঔষধ মুক্ত জীবনযাপন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঔষধ ছাড়া যাহাতে খাবার দাবারের মাধ্যমে ন্যাচারাল ভাবে, প্রাকৃতিক ভাবে ভালো থাকে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। তো আপনাদেরকে আমি এইটাই মেসেজ দিতে যাচ্ছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ হওয়ার আগে কিন্তু আপনারা প্রতিরোধ করার চেষ্টা করবেন। তাহলে প্রতিরোধ কিন্তু আমরা আসলে দেখেন আমাদের বডিতে যে ইমিউনিটি আছে, এটাই আমি বলছি যে ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা ইমিউনিটিকে সবসময় সুস্থ রাখবো, ভালো করবো এবং শক্তিশালী করে রাখবো। আমরা যদি ইমিউনিটিকে আমরা ভালো রাখতে পারি প্রাকৃতিক ভাবে, ন্যাচারাল খাবার দাবারের মাধ্যমে, ঔষধ দেখেন আমরা ঔষধ খাচ্ছি, একটা রোগ ভালো আছে কিন্তু ঔষধ খাচ্ছি না, ভালো নাই, এটা কিন্তু রোগ সুস্থ না, আপনি ভালো হচ্ছে না। ঔষধ ছাড়া যদি আপনি ভালো থাকেন তাহলে কিন্তু আপনি ভালো এবং আপনি সুস্থ। আমরা এইটাই বলবো যে আপনারা সবাই ঔষধ থেকে বের হয়ে আসেন, ঔষধ ছাড়া জীবনযাপন করার চেষ্টা করেন। এবং আমি এখানে যে পরামর্শ দিই, আমি পরামর্শটা এইটাই দিই যে হয়তো প্রাথমিক অবস্থায় রোগীরা যখন একটু ক্রিটিক্যাল কন্ডিশনে আসেন, তখন আমরা সাময়িক কিছু ওষুধপত্র দিয়ে রোগকে ধীরে ধীরে একটা নর্মালে এনে তারপর কিন্তু একদম ঔষধ ছাড়া আমরা পরামর্শ দিয়ে দিই, রোগী যাতে ঔষধ ছাড়া বাঁচতে পারে এবং ঔষধ সম্পূর্ণ পরিহার করতে পারে এবং অর্থের ব্যয় থেকে বের হয়ে আসতে পারে। যেমন আমরা ঔষধ কিনে গেলাম কিন্তু অর্থেরও ব্যয় হয় এবং শরীরেরও ক্ষতি হয়। আমরা ঔষধ ছাড়া রোগীরা যেভাবে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এইভাবেই হচ্ছে আমাদের পরামর্শ এবং এইটাই আমরা কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে।